সম্পর্ক বলি বা দ্বিপাক্ষিক যে সমঝোতার জায়গাগুলোতে আপনি জোর দিতে বলছেন, কিন্তু আপনার কি মনে হয় যে মিয়ানমারের দিক থেকেও আসলে সদিচ্ছা আদৌ আছে? কারণ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে প্রায় 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা পাঠানো হয়েছিল, যেটা তারা ভেরিফাই করবে। সেখান থেকে তারা প্রায় 2.5 থেকে 3 লাখের মতো দিয়ে বলেছে যে এগুলো মোটামুটি আমাদের এখানকার বাসিন্দা, এবং তার অনেকগুলোকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বড় একটা অংশকে বলা হয়েছে যে তারা এখানকার নাগরিক না। তাহলে ওদের আচরণের জায়গাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই জায়গায় কবি নীরব, এই জায়গাটাতেই কবি নীরব হয়ে বসে আছেন। কারণ আপনি কি তার যে যারা সিদ্ধান্ত দিবে 2 লাখ নিবে না 5 লাখ নিবে 8 লাখ নিবে না, তার বাবাকে নিবে ভাইকে বাদ দিয়ে দিবে, ওই সিদ্ধান্তটা আসে না ফেরত থেকে। এখানে কারো সাধ্য নাই। এখানে আমি বসে বসে 8 লাখ 12 লাখ 14 লাখ দিলাম, সে বলবো যে আমি 5,000কেই নিব। 5,000-এর মধ্যে বাবাকে রাখবো না, ছেলে পেলে রাখবো না, তার মাকে রাখবো, তার মেয়েকে রাখবো, ওইভাবে করে বানাও। তো এখন এদিকে তখন ঠেলে দিল, তখন এদিকে বলবেন যে ওরা বলবে যে আমার পরিবারে আমার বাবা যেতে পারবে না, আমার ভাই যেতে পারবে না, আমরা মেয়ে মানুষ ওখানে গিয়ে কোথায় যাব? ওই 3 লাখের মধ্যে শুভঙ্কর ফাঁকি আছে। এখানেই বলছি, এটা যদি বাইলেটারালি আমার ওয়ার্ম রিলেশনশিপ হতো, আজকে তো আমার যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতো, ও বলছে ভাই এটা তো লিস্ট করা আছে, এটা তো বাংলাদেশের কোনো লোক এসে ওই ক্যাম্পে ঢুকে নেই, সব লোক দিয়ে দেওয়া হয়, যেখান থেকে গেছে যে এলাকায় গেছে ওখানে এক রাতের একটা আদেশেই যথেষ্ট। আমার চোখে দেখে একটা আদেশেই যথেষ্ট। যেমন আমি বলি নাপ রক্ষায়, আমি তখন ওখানে ছিলাম মিয়ানমারে, একটা আদেশেই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ বন্ধ হয়েছে, একটা মাত্র আদেশ। সব লাইনটা তারা 43টার মতো ব্যাটালিয়ন নিয়ে আসছে, ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন নিয়ে আসছিল সেখানে। তারা এক আদেশে তাদের মধ্যে হয়, তাদের এখানে আদেশমুখী হচ্ছে। এখানে আমাদের মতো এই বলবে ও বলবে, যার কথা সেও না বলবে, ওর কথা না এর কথা বলে দিচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের কথা জ্বালানি মন্ত্রী বলে দিচ্ছে, জ্বালানি মন্ত্রীর কথা কি বলে সংস্কৃতি মন্ত্রী বলে দিচ্ছে, সংস্কৃতি মন্ত্রী আইনমন্ত্রী বলে দিচ্ছে। এগুলি সেই নাই, ওদের ওখানে ওয়ান ম্যান শো, একজন। এবং সেখানে যদি সম্পর্কটা আপনার ঠিক থাকে, একটা বোঝাপড়ার সম্পর্কটা থাকে, আপনি যদি সেখানে তাকে কনভিন্স করতে পারেন, তাকেই আমার সাথে ওয়ার্ম রিলেশনশিপটা থাকে, আপনি তাইলে ওইটা এক রাতেই সমস্যা তারা ইচ্ছা করলে করে দিতে পারে যে ইয়েস দে হ্যাভ গন। আমরা সবাই জানি বাংলাদেশে আমরা এখানে গেছে, এখন সেখান থেকে আমাদের এদেরকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এখন না হলে কালকে বলবে যে যেগুলি দিছি ওগুলি, যখন এগুলোই বলবেন যে আপনি নিয়ে যান, তখন কিন্তু সে আবার বলবে যে না, এর ভিতরে কতগুলি আবার ঢুকে পড়ছে, এই লিস্টটা ঠিক নেই, আপনি লিস্ট অনুযায়ী পাঠাচ্ছেন না। ওই এখানে বর্ডার ক্রস করার সময় থামাই দিবে, বলবে যে না এগুলি তো এসে লোক না। কী করবেন আপনি? না দেওয়ার বলে 90, আরই এখানে চট্টগ্রাম একটা লোকাল ভাষা আছে, না করতে চাইলে সে এটা বলবে আপনি হাসছেন কেন, আপনি অস্ত্র নিয়ে আসছেন, এই লক্ষ্য আগে দিয়েছিলাম ক্লিয়ারেন্স, এখন তো শুনলাম সে ওখানে ক্যাম্পে অস্ত্র ছিল, তো ওখানেও তো একটা জেপারাইজ করে দিতে পারে। যার জন্য এই যে আরও একটা প্রবাদ আছে, আপনি যদি মিলেমিশে বলে যে নৌকা পাহাড়ের উপর দিয়েও চলে, আপনি যদি সেই জিনিসটাই আমি বলছি এখানে বাইল্যাটারাল কথাটা, আমি যতই বলেন আপনি ইউরোপিয়ান ইউনিয়নের সেখানে তারা হয়তো আমাদের এখানে খয়রাতি দিতে পারবে, সাহায্য দিতে পারবে, এবং সেই সাহায্যের বহু কমে গেছে। 10 মিলিয়ন ডলার দিতে পারে না। আর ওখানে এই ইউক্রেন যুদ্ধে 300 বিলিয়ন ডলার, 100 বিলিয়ন ডলার, ইউরোপিয়ান ইউনিয়ন 100 বিলিয়ন ডলার দিছে, আমেরিকা 300 বিলিয়ন ডলার দিছে, আর এখানে 1 বিলিয়নের অর্ধেক, 1 বিলিয়ন মনে রাখবেন, 1 বিলিয়ন অর্ধেক। তো তারা এখানে কি সমস্যার সমাধান করবে? এই যে আপনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের কথা বলছিলেন, আমরা দেখি যে বহু বছর ধরে, মানে অনেক বছর ধরে বাংলাদেশের সাথে উচ্চ পর্যায়ের যে বৈঠক হওয়া বা সফরের যে বিষয়গুলো আমরা সচরাচর দুইটা দেশের মধ্যে, অন্যান্য দেশগুলোর মধ্যেও দেখি। মিয়ানমারের ক্ষেত্রে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে এই জায়গাটাতে একটা বড় একটা ঘাটতি আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি। এইটার আসলে কি কারণ বলে মনে হয়? আপনি যেহেতু এটা অতীত থেকে হয়ে আসছে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, এটা অনেকবার বলেছি, হয়তো বলা ঠিকও হবে না, অনেকেই তার মধ্যে মরেও গেছেন, গত হয়ে গেছেন। মৃত মানুষকে নিয়ে আমি শ্রদ্ধা রেখে ব্যস্ত নসিব করুক সেভাবে বলি যে একসময় যখন আমি থাকা অবস্থায় এখানে মিয়ানমার থেকে প্রায় 88 জনের একটা ডেলিগেশন আসবে বাংলাদেশে, ইনক্লুডিং তাদের একদম নাম্বার 1 থেকে সিনিয়র জেনারেল তাসুয়ে থেকে শুরু করে জেনারেল মংয়ে তখন সেকেন্ড ম্যান ওখানে, আমার এখনো সবারই মনে আছে, জেনারেল কিনু, তারা সবাই আসবেন এখানে বাংলাদেশে। ইভেন কি কিছু কিছু আমার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন, তারা বেশ কয়েকজন, তারা বলে যে দূর টাই টুই এখানে আসবে বাংলাদেশে, পরে টাই আমি কয়েকজন টাইয়ের নোটও আমি বসে বসে বেঁধে দিয়েছি। এবং আমার যেদিন আসবে
তাদেরকে এয়ারপোর্টে ফুল দেওয়ার জন্য, আমার মেয়েরা তখন ছোট, ওদেরকে ফুলের তোড়াটাও রেডি করছে যে বাংলাদেশে আসবে একটা গুডউইল, তাদেরকে ফুলের তোড়া দেওয়া হবে এই করা। বিকালবেলা আসার আগের দিন বিকালবেলা ঢাকাতে একটা সংবাদ সম্মেলন হলো, তো ওখানে লিড কোয়েশ্চেন করেছে এক সাংবাদিক যে এই পারস্পরিক এই যে ভিজিটটা হবে সম্পর্ক, এটা কি বাংলাদেশের উদ্যোগে ওরা আসছে জেনারেলরা, মিয়ানমারের জেনারেলরা আসবে? তো জেনারেলরা শাসন করতো, জেনারেল না এসে কি ওখানে কি রাম শাম যদু মধু আসবে নাকি? পট করে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলে দিলেন যে এটা তাদের, আমরা সামরিক শাসকদের সাথে আমরা খুব দহরম্বর ইয়ে করা আসা যাওয়ার, এটা আমরা খুব বেশি পক্ষপাতী নয়, সামরিক শাসনকে আমরা ইয়ে করি না, সমর্থন করি না। তো তাদের উদ্যোগে এই সফর হচ্ছে। 6 জন অ্যাডভান্স পার্টির লোক আসছিল এখানে, অ্যাডভান্স পার্টি তারা ইয়ে করার জন্য, ওই সংবাদ সম্মেলনে তারাও উপস্থিত ছিল ইন ডিসগাইজ, বা ছিল সেখানে। তার মধ্যে 3 জন তাদের ডিডিএসআই অর্থাৎ গোয়েন্দা সংস্থার লোক ছিল। ওখান থেকে বেরিয়ে সে রিপোর্ট পাঠিয়েছে যে দে আর নট, দেয়ার ফরমেশন সেট লাইক দিস, ইট ইজ নট দেয়ার ইনিশিয়েটিভ, এটা আওয়ার ইনিশিয়েটিভ, আমরা যাচ্ছি এইভাবে। এখন এটা পাওয়ার পরে যেন কিনা ওই রাতে আমাদের এখানে সফর ক্যান্সেল করে দিয়েছে। এবং আরও কি, সেই সফরের সবচেয়ে বড় ইয়ে কী হলো দেখেন, কিছুদিন পরেই মিয়ানমারের জেনারেলদের উপরে আমেরিকা একটা এম্বার্গো ইয়ে করলো। সেই এম্বার্গোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভারত তাদেরকে দাওয়াত নিয়ে গেল। এবং আমার চোখে দেখা, এটা ভারতের রাষ্ট্রপতি তৎকালীন, প্রধানমন্ত্রী, শুধুমাত্র ডিফেন্স মিনিস্টার ছিল না, জর্জ ফার্নান্দেস, আমার এখনও মনে আছে, সে এইটার একটু গোঁদর ছিল যে এই জেনারেলদের একভাবে আমরা তো ওই আমাদের মতো আর কি গণতান্ত্রিক দেশ। সে চলে গেছিলো বিহারে কি একটা সফর টফর, এটাও আবার ইন্ডিয়ান পত্রপত্রিকায় আলোচনায় আসছিল যে ফার্নান্দেস ডিফেন্স মিনিস্টার থাকে নাই, বাট বাকি সব তাদের লাল গালিচা। এবং পরে সে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছে। 9 দিন তারা ভারতে সফর করেছে। তার রাশিয়া গিয়েতে রাশিয়াতে বারবার গিয়ে সফর করতেছে। বাট আমরা, ভারতের তো এরকম কোনো বার্নিং ইস্যু তাদের সাথে নেই। বাট তারা সম্পর্ক কোন লেভেলে নিয়ে গেছে আপনি দেখেন, মিয়ানমারের অভ্যন্তরে তার সার্জিক্যাল অপারেশন চালিয়েছে ইন দিস কোঅর্ডিনেশন। নাগাদের ওখানে এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্কর, তখন ফরেন সেক্রেটারি, হি ওয়াজ দেয়ার ইন হিজ প্রেজেন্স, একটা সার্জিক্যাল অপারেশন চালিয়েছে অভ্যন্তরে, মিয়ানমারের অভ্যন্তরে। সো এই যে এটা হলো সম্পর্কের গুণে, এটা হলো আমার বোঝাপড়ার কারণে। আমি বোঝাপড়ার কারণে একটা দেশ যদি ভিতরে অপারেশন, তাদের আরেকটা বোঝাপড়ার কারণে এই অসহায় মানুষগুলির কাছে 9 বছর ধরে এমনি পড়ে থাকবে। তো এটা দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক তো বহু কিছু হয়েছে। এই বহুপক্ষ এবারও জাতিসংঘ সাধারণ পরিষদ আমরা বলবো হয়তো আমরা তাদের রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই, আমরা তাদেরকে নিরাপদে, তাদের সম্মানের সাথে তাদের স্ব অঞ্চলে ফেরত চাই, এই তো বক্তৃতা পর্যন্ত। তাহলে আমরা যদি দাঁড়াই, এই যে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে গিয়ে যদি দাঁড়াই, আন্তর্জাতিক মহলের, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বহু ধরনের আশ্বাস, বহু ধরনের প্রতিশ্রুতি, নানা কিছু আমরা শুনেছি এই রোহিঙ্গা ইস্যুতে। এবং সবশেষ আজকেও 16টা দেশ একসাথে বিবৃতি দিয়ে বলেছে যে এই সংকটে আমরা বাংলাদেশের পাশে থাকব। আসলেই কি এই বাংলাদেশে পাশে থাকাটা আদৌ কি এই সংকট সমাধানে কোনো উপকারে আসছে? আমার কথা হলো, আমার পাশে থাকা তো, আমি তো আর ইউক্রেন না, আমি রাশিয়া না, আমি ইরানও না, আমি আমেরিকাও না। এখানে আমার যুদ্ধে থেকে কোনো রসদ আমার দেওয়ার দরকার নেই। আপনি আমার পাশে না থেকে মিয়ানমারকে বলেন না ওখানে। আমি যখন এই যে জাতিসংঘ মহাসচিব আসছে গোদরেজ, আবারও বলি, কালকেও বলছি কোন চ্যানেল, বারবার একটা কথা যদি বলতাম আমরা, যে আপনি আমাদের দেশে, আমরা তো এক পায়ে দাঁড়িয়ে আছে রোহিঙ্গারা চলে যাওয়ার জন্য তাদের বাড়ি ঘরে, আমরা প্রত্যেকদিন দোয়া পড়তেছি আল্লাহ আল্লাহ ওরা যেন চলে যায়। তো আমাদের এখানে কোনো দ্বিমত তো নাই। যেখান থেকে সমস্যাটা সৃষ্টি, কালকেও আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওয়ায়েদ ইসলাম বলতেছিলেন যে এটা যেন আরও 9 বছর না হয়, এই হয় না হয়, মিয়ানমার কর্তৃক সৃষ্ট, মিয়ানমারকে সমাধান করতে হবে। তাইলে আপনি গোদরেজকে, প্রফেসর ইউনূস কেন বলে না যে আমার এখানে না এসে আপনি যারা সমস্যাটা সৃষ্টি করছে তাদের কাছে একটু নেপেটোতে যান, তাদেরকে বোঝান। নেপেটোতে গিয়ে জেনারেলদের বলতে পারেন তো যে ভাই তোমরা এটা জিনিসটা সৃষ্টি করেছো, তোমরা এটাকে রিজলভ করো। আমরা তো সমস্যার সৃষ্টি করি নেই, বাংলাদেশ তো শুধু আশ্রয় দিয়েছে একটা, তাও মানবিকতার কারণে। অনেকে এটাকেও আবার অনেক গল্প করতে চায়।
এবং সেটা মিয়ানমার দিকে আবার ভালো সুবিধা হয়। অনেকেই বলে, সেদিনও বলছে তৎকালীন প্রধানমন্ত্রী নোবেল প্রাইজের জন্য এই সমস্যার সৃষ্টি। আরে কি মুসিবত! আমরা তো এটার অভ্যন্তরে সব কিছু তো জানি, কি হচ্ছে, কারা কেন করছে। এই যে কথাগুলি বললাম এতক্ষণ, এর ভিতরে 1% এদিক ওদিকে নেই। এটা হচ্ছে ইতিহাস, এটা হলো বাস্তবতা, এটার মাধ্যমেই হয়েছে। এখন আমি যদি বলি আমি সৃষ্টি করেছি, তাহলে মিয়ানমার হ্যাড গট দ্য উইল গেট গিভেন দ্য অ্যাভিনিউ টু এসকেপ। বলবে যে ওরাই করাইছে এটা। তো আমার কথা সেটা না, আপনি নেপেডুকে গিয়ে অ্যাড্রেস করেন। এখন আপনি বলবেন যে ওরা তো কোনো রেসপন্ড করছে না। আমরা কি রেসপন্স করেছি? আমরা কয়বার ওখানে চেষ্টা করেছি, কার সাথে, এমনকি আমরা এটা করেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন এরা কাকে করিডোর দিব, আরাকান আর্মিকে। আরাকান আর্মি কার বিরুদ্ধে? মিয়ানমার পুরা মিলিটারির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। একটা নন স্টেট অ্যাক্টর, এটা কে না জানে? তার কোনো রাষ্ট্র নাই, তার কোনো আমাদের পার্বত্য চট্টগ্রামের যদি বলি ইনসার্জেন্টদের মতো, ভারতের ইনসার্জেন্টদের মতো, ইনসার্জেন্ট যারা আছে তাদের মতো, তার কোনো প্রতিষ্ঠিত কিচ্ছু নেই, স্বীকৃতি নেই। একটা রাষ্ট্র কি করে বলে আমাদের সাথে তাদের আরাকান আর্মির সাথে আমার সম্পর্ক আছে, অ্যান্ড আই প্রপোজ দ্যাট। সেটা কি সম্ভব? এটা 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 একেবারেই আমি বলবো যে সমস্যাটাকে আরও জটিলতর করা। কারণ এই আরাকান আর্মি তো রোহিঙ্গাদের ফেরানো, মারানো, কাটার, এই রোহিঙ্গারা তো বেশি করে, তো আরাকানিসরা আরও বেশি করে ইনভলভ ছিল। হু বার্ন দ্য হাউসেস অফ দ্য রোহিঙ্গাস? কারা রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়েছে? তো এখন এখানে আমি আরও এটা জটিলতর করেছি, দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরও জটিল, যার জন্য সেখান থেকে আমাদের অ্যাম্বাসাডারকে তারা বের করে দিয়েছে সেই সময়। তাহলে এটি কি? এর থেকে চূড়ান্ত চরম ব্যবস্থা আর কিছু নেই। সেদিন তারা একটা চিঠি দিয়েছে, সেখানে এতজনের কথা বলে, যেটা নিয়ে আবার গত 15ই অগাস্টে সম্ভবত চিঠিটা দিয়েছে। এটি নিয়ে একটা হইচই সইচই। কী হয়েছে? কেন হই? রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডেকে আনা হলো। রাষ্ট্রদূতকে কল করা মানে হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা। কূটনীতির পরিভাষায় এটা হচ্ছে এরপরে আর কোনো চরম ব্যবস্থা নাই। দেখি কি করা হলো। আচ্ছা, বাঙালি বলা হয়েছে ওই চিঠিতে রোহিঙ্গাদেরকে। আপনি রোহিঙ্গাকে ওখানে ফেরত যাওয়াটা এখন বড়, নাকি বাঙালি না রোহিঙ্গা, এটা নিয়ে মারামারি করার সময় এখন? আমাকে প্রায়োরিটাইজ করতে হবে কি? আচ্ছা, যদি বাঙালি বলেও থাকে, পশ্চিমবঙ্গে বাঙালি নাই, আসামে বাঙালি নাই, ত্রিপুরায় বাঙালি নাই, মেঘালয়ে বাঙালি নাই, বিশ্বব্যাপী কানাডায় বাঙালি নাই, কানাডিয়ান সিটিজেন, ব্রিটেনে বাঙালি। এই যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেমন ব্রিটিশ না বাঙালি, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করছে কিনা আজকেও পত্রিকায় আছে, প্রশ্ন উঠতেছে। তাহলে সেই উনি বাঙালি ওখানে থাকে নাই, ব্রিটিশ নাগরিক হিসেবে থাকে নাই। তো বাঙালি যদি, ঠিক আছে, ওরা গোঁ ধরছে, রোহিঙ্গা বলবো না, তো ওরা ওখানে তো অনেকগুলো জাতিসত্তা আছে, শান আছে, মন আছে, কাইয়া আছে, কারেন আছে, এই চীন আছে, অনেক ধরনের আছে জাতিসত্তা। তো এখানে বাঙালি জাতিসত্তা আরেকটা আছে, এখানে থাকুক, সমস্যা কোথায়?